ডিয়ার স্টুডেন্টস, করোনার এই মহামারীতে তোমরা খুব একটা ভালো নেই আমরা জানি, তবুও তোমাদের জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা। প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জেনেটিক্সের আরএইচ ফ্যাক্টর নিয়ে আমরা মূলত আলোচনা করব। এই বিষয়টি এই মুহূর্তের জন্য আমাদের জানা খুব বেশি প্রয়োজন, কারণ এই আরএইচ ফ্যাক্টর টপিকসটা জানলে তুমি বর্তমানে করোনা ভাইরাস সম্পর্কে বা করোনা ভাইরাসকে নিয়ে যে প্লাজমা থেরাপির যে বিষয়টা, সেই বিষয়টা সম্পর্কে তুমি কিছুটা ধারণা পাবে। বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমাদেরকে এ সম্পর্কে কিছুটা হলেও জানা প্রয়োজন। স্বল্প সময়ে তোমাদেরকে আমরা কিছুটা জানানোর চেষ্টা করছি। প্রথমে আমরা আসি আরএইচ ফ্যাক্টর। এই ফ্যাক্টরটি আবিষ্কার করেছেন মূলত কার্ল ল্যান্ডস্টেনার এবং উইনার নামক দুজন বিজ্ঞানী 1940 সালে। আরএইচ শব্দটা এসেছে রেসাস থেকে। আরএইচ মানে রেসাস। রেসাস একটি বানরের নাম। এই বানরের নাম হলো, বানরের বৈজ্ঞানিক নাম হলো মাকাকা মুলাট্টা। কার্ল ল্যান্ডস্টেনার এবং উইনার বানরের রক্ত খরগোশের শরীরে প্রবেশ করিয়ে দেখলেন খরগোশের শরীরে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর বা অ্যান্টিবডি তৈরি হচ্ছে। বানরের রক্তে যে অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিজেন গিয়ে খরগোশের শরীরে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করছে। অপরদিকে খরগোশের শরীরের অ্যান্টিবডি যুক্ত এই রক্তটি এরপর দেওয়া হলো শ্বেতাঙ্গ ব্যক্তির শরীরে। দেখা গেল যে এই অ্যান্টিবডি গিয়ে, খরগোশের শরীরে অ্যান্টিবডি গিয়ে শ্বেতাঙ্গ ব্যক্তির লোহিত কণিকার অ্যান্টিজেনকে নষ্ট করে দিল এবং লোকটি মারা গেল। এ থেকে বিজ্ঞানী দুজন কার্ল ল্যান্ডস্টেনার এবং উইনার ধারণা করলেন বানরের রক্তে যে অ্যান্টিজেন রয়েছে, একই অ্যান্টিজেন রয়েছে শ্বেতাঙ্গ ব্যক্তির শরীরে, যে কারণে তারা এখানে এই অ্যান্টিজেনটি নামকরণ করেছেন আরএইচ ফ্যাক্টর। তাহলে আমরা জানলাম আরএইচ ফ্যাক্টরে মূলত আরএইচ মানে এক ধরনের অ্যান্টিজেনকে বোঝানো হয়েছে। আমরা গত ক্লাসে পড়েছি মানুষের রক্তের গ্রুপে মূলত দু ধরনের অ্যান্টিজেন থাকে, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি। কিন্তু আজকে আমরা জানব আরএইচ ফ্যাক্টরে বিজ্ঞানী পিশার বলেছেন এখানে 6 ধরনের অ্যান্টিজেন থাকবে। ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই। তার মধ্যে ক্যাপিটাল সি, ডি এবং ই হলো মেন্ডেলীয় প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন। এই তিনটি অ্যান্টিজেন যে রক্তে থাকবে সেই রক্তের গ্রুপ হবে পজিটিভ, অর্থাৎ আরএইচ প্লাস। আর স্মল সি, ডি, ই হচ্ছে মেন্ডেলীয় প্রচ্ছন্ন অ্যান্টিজেন। এই তিনটি অ্যান্টিজেন যে রক্তে থাকবে সেই রক্ত হবে নেগেটিভ, অর্থাৎ আরএইচ মাইনাস। তাহলে রক্ত কেন আরএইচ প্লাস অর্থাৎ পজিটিভ এবং আরএইচ মাইনাস অর্থাৎ নেগেটিভ হয়, আমরা সেই সম্পর্কে জানলাম। আরএইচ ফ্যাক্টরের দুটো গুরুত্ব নিয়ে এখন আমরা আলোচনা করব। আরএইচ ফ্যাক্টরের দুটো গুরুত্ব রয়েছে, এক হলো সঞ্চারণজনিত গুরুত্ব, দুই হলো গর্ভাবস্থায় গুরুত্ব। আমরা স্বল্প সময়ে দুটো গুরুত্ব সম্পর্কে তোমাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। ধরে নিলাম আমরা কোনো ব্যক্তি আহত হলো, সড়ক দুর্ঘটনা বা কোনো কারণে আহত হলো, অথবা অন্য কোনো কারণে কোনো ব্যক্তি যদি নেগেটিভ রক্তের হয়, সে ব্যক্তির যদি রক্তের প্রয়োজন হয় তাকে একবারেই পজিটিভ রক্ত দেওয়া যাবে। এখন দাতা অর্থাৎ যিনি পজিটিভ রক্ত দিলেন, পজিটিভ রক্ত দেওয়ার পরে গ্রহীতার শরীরে পজিটিভ এবং নেগেটিভ রক্তের মিশ্রণে গ্রহীতার রক্তরসে এক ধরনের অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হবে, অর্থাৎ এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে। এই ক্ষেত্রে একবারে তাকে শুধুমাত্র পজিটিভ রক্ত দেওয়া যাবে। কিন্তু যদি গ্রহীতার দ্বিতীয়বার আবার পজিটিভ রক্তের প্রয়োজন হয়, অথবা দ্বিতীয়বার যদি তার রক্তের প্রয়োজন হয়, তাকে আর পজিটিভ রক্ত দেওয়া যাবে না। তাকে যদি দিতে হয় নেগেটিভ রক্তই দিতে হবে। যদি কোনো কারণে তাকে পজিটিভ রক্ত দেওয়া হয়, তাহলে গ্রহীতার শরীরে যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়েছে, ওই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর পজিটিভ রক্তের অ্যান্টিজেনটাকে নষ্ট করে দিবে, ফলে লোকটি মারা যাবে। এই কারণে দ্বিতীয়বার দিতে হলে তাকে নেগেটিভ রক্তই দিতে হবে, পজিটিভ রক্ত আর দেওয়া যাবে না। এবার আসি আমরা গর্ভাবস্থায় গুরুত্ব। যদি কোনো স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয়,
এবং স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয়। এই ক্ষেত্রে প্রথম যে সন্তান জন্ম নেবে সেই সন্তানের রক্তের গ্রুপ হবে পজিটিভ, কারণ আমরা জানি যে বাবা রক্তের গ্রুপ হলো মেন্ডেলীয় প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন। যেহেতু সন্তানটি মায়ের গর্ভে অবস্থান করে, সুতরাং সেখানে পজিটিভ এবং নেগেটিভ রক্তের মিশ্রণে মায়ের শরীরে রক্তরসে এক ধরনের অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হবে। ওই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর মায়ের শরীরে যেহেতু ধীরে ধীরে তৈরি হবে, সুতরাং এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর অথবা অ্যান্টিবডির সৃষ্টি হতে হতে ততক্ষণে প্রথম সন্তান জন্ম নেবে এবং প্রথম সন্তান সুস্থভাবেই জন্ম নেবে। কিন্তু মা যদি দ্বিতীয়বার সন্তান ধারণ করেন, যতক্ষণ মায়ের শরীরে অর্থাৎ স্ত্রীর শরীরে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর থাকবে, ওই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর দ্বিতীয় সন্তানের পজিটিভ রক্তের যেটাকে নষ্ট করে দিবে। পজিটিভ রক্তের অ্যান্টিজেনকে কি করবে? নষ্ট করে দিবে। তার পজিটিভ রক্তের অ্যান্টিজেনটাকে যদি নষ্ট করে দেয় দ্বিতীয় সন্তানের, তাহলে সন্তানটি মারা যাবে এবং এই ক্ষেত্রে অনেক সময় মায়ের গর্ভপাতী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি সন্তান কোনো কারণে বেঁচেও থাকে, দ্বিতীয় সন্তান যদি কোনো কারণে বেঁচেও থাকে, তাহলে সেই সন্তান রক্ত স্বল্পতায় ভুগবে অথবা জন্মের পরে সে কঠিন জন্ডিসে আক্রান্ত হবে এবং এই অবস্থাটিকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে আমরা দেখলাম যে স্বামী স্ত্রী দুজনের রক্তের গ্রুপ যদি পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ স্ত্রী রক্তের গ্রুপ যদি নেগেটিভ এবং স্বামীর যদি পজিটিভ হয়, তাহলে এই ক্ষেত্রে প্রথম সন্তানের তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয় সন্তান থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিয়ের আগে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা করে নেওয়াই ভালো। বিয়ের আগে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা করে নেওয়া উচিত। আজকে আমরা এতটুকু আলোচনার মাধ্যমে আমরা আরএইচ ফ্যাক্টর সম্পর্কে মোটামুটি জানলাম। আরো অনেক ব্যাখ্যা আছে, স্বল্প সময়ের মধ্যে এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তবুও আমরা চেষ্টা করেছি মূল জিনিসটা তোমাদেরকে শেখানোর জন্য। আমি আজকে আরএইচ ফ্যাক্টরের এই আলোচনার সাথে করোনা ভাইরাসের ক্ষেত্রে এর সাথে কোনো সংযুক্তি আছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করছি। তোমরা এই মুহূর্তে প্লাজমা থেরাপি সম্পর্কে জানছো, শুনছো। প্লাজমা থেরাপি, প্লাজমা মানে রক্তরস, প্লাজমা মানে রক্তরস। আমরা একটু আগে জানলাম যে রক্তরসে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়। আমরা এটা আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে জানলাম, কিন্তু আমরা যদি করোনা ভাইরাসের কথা আলোচনা করি, করোনা ভাইরাস হলো এক ধরনের অ্যান্টিজেন। আমরা জানি যে আমি গত ক্লাসে বলেছি তোমাদেরকে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরিতে ভূমিকা রাখে। এই করোনা ভাইরাস যখন কারো শরীরে প্রবেশ করার পরে সে আক্রান্ত ব্যক্তির শরীরে কিন্তু অ্যান্টিবডি তৈরি করছে বা অ্যান্টিবডি তৈরিতে ভূমিকা রাখছে। এখন ওই আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরে যদি আক্রান্ত ব্যক্তির প্লাজমা অর্থাৎ রক্তরসকে নিয়ে আবার নতুন কোনো আক্রান্ত ব্যক্তি, যিনি কঠিন করোনাতে আক্রান্ত, কঠিনভাবে আক্রান্ত, তার দেহে প্রয়োগ করা হয় ওই প্লাজমা, ওই রক্তরস। তাহলে যেহেতু এই রক্তরসে এক ধরনের অ্যান্টিবডি আছে, সুতরাং এই অ্যান্টিবডিটা গিয়ে মানব দেহে প্রবেশ করানোর পরে ওই করোনাকে প্রতিরোধ করবে, যাতে করোনা হলো অ্যান্টিজেন, যাতে অ্যান্টিজেনটা কাজ করতে না পারে, অ্যান্টিজেনটাকে নষ্ট করে দিতে পারে। সুতরাং আজকে টপিক্সের সাথে আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে যে প্লাজমা থেরাপির কথা আলোচনা এসেছে সেটা নিয়েও আমি সামান্য তোমাদেরকে ধারণা দিলাম। আশা করি তোমরা বিষয়টি মোটামুটি বুঝতে পেরেছ। তোমরা ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।